আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, নির্বাচন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারের নানা ধরনের বিষয়কে সামনে রেখে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নানা 10টি কমিশনের মাধ্যমে নানা ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। এই উদ্যোগের পাশাপাশি সরকারের বক্তব্য যে আগামী দিনে একটি যৌক্তিক এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেইভাবেই অগ্রসর হচ্ছে। তারই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই সূত্র ধরে ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিকে তারা নানাভাবে অপপ্রচার এবং গুজবের ভিত্তিতে তাদের দেশে কিছু গণমাধ্যম যেভাবে সেটি প্রকাশ এবং প্রচার করছে, তার সূত্র ধরেই দুই দেশের সম্পর্কের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ভারতও যথাযথ জবাব দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক করে ধর্মীয় নেতাদেরকে আহ্বান জানিয়ে সরকার একটি জাতীয় ঐক্যের আহ্বান করেছেন। সেই ঐক্যে রাজনৈতিক দলসহ ধর্মীয় নেতাদের এক ধরনের সম্প্রীতি আমরা লক্ষ্য করছি। এবং শুধু ভারত প্রসঙ্গে নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে এই ঐক্য সবসময় অটুট থাকবে, সেটি প্রত্যাশা। সেই প্রত্যাশার সাথে রাজনৈতিক দলগুলোর এই ঐক্য কিংবা ধর্মীয় নেতাদের ঐক্যের সাথে জনগণকে সম্পৃক্ত করে এটি আরও বেশি জোরালো করা এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতের সাথে যে সম্পর্ক, সেটি স্বাধীন রাষ্ট্রের ভিত্তিতে, মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে হবে, জনগণ এটি প্রত্যাশা করে। সেই প্রসঙ্গ ধরে আমরা 9 তারিখ, চলতি মাসের 9 তারিখ সচিব পর্যায়ে, দুই রাষ্ট্রের সচিব পর্যায়ে যে বৈঠক হবে, সেখানে নানাভাবে সেই ভারত বাংলাদেশের প্রসঙ্গ এসে যে সম্পর্ক যে তলানিতে পৌঁছলো, সেটি কিভাবে পুনরুদ্ধার করা যায়, ন্যায্যতার ভিত্তিতে কিভাবে সম্পর্ক প্রতিষ্ঠিত করা যায়, সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হবে। এমন একটি বাস্তবতা আজ আমাদের আলোচনার বিষয়। আগ্রাসী ভারত, বাংলাদেশের করণীয়, এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের সঙ্গে আরও আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যে ভাবনা রয়েছে, আপনার মতামত রয়েছে, নিশ্চয়ই একজন সচেতন নাগরিক হিসেবে সেটিও আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই রুহুল কবির রিজভী ভাই, আপনার কাছে আসতে চাই যে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের 4 মাস পূর্তি হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 4 মাস পূর্তি হতে যাচ্ছে এই সরকারের। এই নতুন বাংলাদেশের অগ্রগতিতে এই 4 মাসের যে অবস্থান, অগ্রগতির যে পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? তাহলে আমি সব কিছুই ইতিবাচকভাবে আমি দেখি। এই জন্যই যে দীর্ঘ 15 বছর, 15.5 বছর বা 16 বছর অথবা 17 বছর, যেটাই ধরি না কেন, 111 থেকে শুরু করে এই যে সময়টা কেটেছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। আপনার এখানে টকশো দেখে বা টকশোতে অংশগ্রহণ করে যখন অনেকেই বাসায় ফিরছেন, রাস্তার মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে। সেই পরিস্থিতিতে এখন নেই। বা বাসায় ফিরের পর রাত্রের বেলায় গোয়েন্দা পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের যে আমলটা এবং এই যে বর্তমান যে আমলটা, একটা মানে পৃথিবী কাঁপানো বা মৃত্তিকা কাঁপানো একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই আমলটা এই জায়গায় এসছে। সেখানে প্রত্যাশা, সম্ভাবনার কথা আমি পরে বলবো, কিন্তু এই আমলটা এতটুকু নিশ্চিত করেছে যে কারো লাশ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নালার ধারে, খালের ধারে, নদীর ধারে পড়ে থাকবে না। ক্রস ফায়ারের শিকার হয়েছে এইরকম কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য যে কোনো সমাজের যে কারো সে পড়ে থাকবে না, সেইটা নিশ্চিত হয়েছে। এখন আপনি যেটা বলেছেন আমাকে, সংস্কার এবং অন্যান্য বিষয়টা বলেছেন, হ্যাঁ, এটা নিয়ে ডিসকোর্স আছে, আলাপ আলোচনা আছে। আমরা বলছি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত। আজকে দেশ, জাতি, সমাজ এর সংকট, এর শত্রুপক্ষ, মিত্রপক্ষ সব মিলিয়েই তো এক ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতিটা দ্রুত সামলানোর জন্য পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন দরকার পড়ে, মানে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা একটা সিস্টেমকে ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য। নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন, বিরোধী দল সব কিছু মিলেই তো একটা গভর্নমেন্টের যে জায়গা। তো সেটা যদি বেশি দেরি হয়, তাহলে নানা ধরনের উপসর্গ এসে এর মধ্যে ভিড় করবে
এর মধ্যে সেই দেরির প্রশ্নে দ্রুত বা যৌক্তিক সময়ের প্রসঙ্গটা কেউই কোনো পক্ষই স্পষ্ট না, করছে না। সেই স্পষ্ট জায়গা হচ্ছে থেকে যে বিএনপির এটা বক্তব্য কি? এটা কথাটা হলো যে এইরকম যারা সরকারে আছেন তারা এটা উপলব্ধি করবেন যে এক ধরনের ডিমান্ড পলিটিক্যাল পার্টি বা পিপলের মধ্যে থেকে উত্থাপিত হচ্ছে যে যৌক্তিক, মানে এটা এত বেশি প্রলম্বিত হবে না যেটা কোনো সন্দেহ বা কোনো প্রশ্নের উদ্রেক হতে পারে। সেটা তো যে কোনো মানুষই, যাতে সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, মানে যৌক্তিক মানুষ এটা বুঝতে পারবে, সেটা আমার মনে হয় যে না বোঝার কোনো কারণ নাই, এটা বুঝতে পারবে। এবং এর মধ্যে মানে সংস্কারের যে কমিশন 10টি গঠন করা হয়েছে, এদের যে কি কাজগুলো করবেন, সেখানে আমাদের পরামর্শ কি, আমরা দলের পক্ষ থেকেও কিন্তু কমিশন গঠন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, মানে পুলিশ সংস্কার কিভাবে হবে, আপনারা আপনাদের মতামত দিয়েছেন। মতামত সেটার পক্ষ থেকে মতামত দেওয়া হচ্ছে, কাজ কিন্তু চলছে। আমি বলি এই ডিবেট, ডিসকাশন, আর্গুমেন্ট এটা তো হতেই পারে, এটা তো ডেমোক্রেসির একটা বিউটি। সেই ডেমোক্রেসির বিউটিটা চর্চিত হোক না কেন, এটা হতে থাকুক, কিন্তু প্রত্যেকটা বিষয়ের এই চর্চাটা যেন আবার কোনো একটা ধোঁয়াশার মধ্যে আটকে না যায়, তাহলে কিন্তু আবার জনগণের মধ্যে থেকে এক ধরনের প্রশ্ন দেখা দেবে। মানে এই সন্দেহটা কেন হচ্ছে যে ধোঁয়াশা তৈরি হতে না, পারে? সন্দেহটা হচ্ছে না যদি হয় এরকম কোনো পরিস্থিতি। এটা এমন না যে এটা একেবারে লব্ধ প্রতিষ্ঠিত বিষয় যে এটা হতেই পারে, এটা হওয়া উচিত, তা আমরা সেটা বলছি না। আমাদের বিশ্বাসের জায়গাটা আছে, সেই বিশ্বাসের জায়গাটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটা রয়েছে সেটাকে আমরা সত্যিকার অর্থেই মনে প্রাণে বিশ্বাস করি, আমরা এগিয়ে যেতে চাই যে ওনারা যৌক্তিক সময়ের মধ্যেই সংস্কারটা সম্পন্ন করবেন এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের যে অবজেক্টিভগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে আলোচনা করে যেটা উপস্থাপন করবেন, যারাই ক্ষমতায় আসবে, যে গণতান্ত্রিক শক্তিই ক্ষমতা আসবে, তারা পার্লামেন্টে সেটা ইনঅ্যাক্ট করে তারপরে এটা আইনে পরিণত করার যে পরবর্তী যে কাজগুলো, সেই কাজগুলো তারা সেটি তৈরি করবেন। এটা হচ্ছে মানে আমি মনে করি যে একটা কাজ। আপনি দেখেছেন আমি ঐক্যের যে কথাটা বলেছি, সেটা হচ্ছে যে আপনি আপনার যে প্রশ্নটা এখানে ফ্লোট করেছেন, আপনি যেটা উপস্থাপন করেছেন, সেখানেও কিন্তু যেটা বলেছেন যে পার্শ্ববর্তী দেশে কেমন যেন একটি অস্বস্তির আমরা দেখছি, সেখানে নানা ধরনের আলোচনা সমালোচনা বাংলাদেশকে ঘিরে, তাদের নিজের দেশের হাজারো সমস্যা আছে এবং প্রতিনিয়ত আমরা গণমাধ্যমে সেটা দেখছি। সেখানকার সংখ্যালঘুদের পরিস্থিতি এবং নানা ধরনের সংখ্যালঘু, শুধু রিলিজিয়াস সংখ্যালঘু না, সেখানে দলিত মানুষ, সেখানে অন্যান্য রিলিজিয়াস কমিউনিটি, এবং আমি বলবো একটা বহুজাতিক একটা দেশ, নানা ধরনের তাদের মধ্যে অসন্তোষ আছে, বিক্ষোভ আছে, এবং সেখানে এমনকি সশস্ত্র প্রতিরোধও আছে। কিন্তু সেই বিষয়গুলি তারা কগনিজেন্সে না নিয়ে, সেগুলো নিয়ে তাদের আলোচনা না করে তারা উঠে পড়ে লেগেছে একটা স্থিতিশীল একটি দেশ। এটা তো অত্যন্ত আর্টিকুলেট একটা কান্ট্রি, এবং এখানে একটা গণবিক্ষোভের মধ্যে, একটা রাষ্ট্র বিপ্লবের মধ্যে দিয়ে একটা পতিত স্বৈরাচার, তার মানে একটি ভয়ঙ্কর স্বৈরাচারের পতন হয়েছে। এর পরবর্তী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো নিয়ে এখন কাজ চলছে। তো হঠাৎ করে তাদের মধ্যে এই ধরনের অস্বস্তি এবং প্রচণ্ড বাংলাদেশ বিরোধী মনোভাবটা কেন ফুটে উঠছে, এটা একটা নিঃসন্দেহে এটা প্রশ্ন হতে পারে, এবং আন্তর্জাতিকভাবে এটা প্রশ্ন হতে পারে। এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে, সেটাও আমার মনে হয় যে বাংলাদেশের জনগণ এটা অনবহিত নন, তারা অবহিতই এই বিষয়টা। রিজভী ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আরও কিছু প্রশ্ন থাকলো, সেটি আমরা আলোচনা করব। শফিকুল আলম ভাই আসতে চাই, যেটি সরকারের 4 মাস পূর্তি হতে যাচ্ছে, এই সময় সরকারের যে গৃহীত ব্যবস্থা, সেই প্রসঙ্গগুলোর অধিকাংশগুলোই রুহুল কবির রিজভী ভাই ইতিবাচকভাবেই দেখছেন, এবং কেন ইতিবাচকভাবে দেখছেন সেই প্রসঙ্গ তিনি উল্লেখ করলেন। ব্যাংকিং খাত, অর্থনীতির যে পুনরুদ্ধারের প্রশ্নে বেশ শক্ত অবস্থান আছে সরকারের, কিন্তু বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, এই প্রসঙ্গ, মব জাস্টিসের প্রসঙ্গ, দাবি দেওয়া নগরীর যে প্রেক্ষাপট, এই বিষয়গুলোতে সরকারের প্রত্যাশিত যে অর্জন অথবা মাত্রা তৈরি করা, সেটি তৈরি করতে সময় লাগছে কেন? না, আমার তো মনে হয় যে আমরা যে এই বিষয়গুলোতেও যে আমাদের সাকসেস কম তা কিন্তু না। আজকেও আমি পুরো বাজারে গিয়েছি, তা আজকে বাজারে সবচেয়ে যেটা মানে এখনও আপনি যেই প্রত্যাশিত লেভেলে যেই দামটা আপনি পাচ্ছেন না, সেটা হলো আলুর দাম। আলুর দামটা আমাদের এখনও কমেনি। এটা আমরা ফিয়ার করছি যে এটা হয়তো বা কেউ হয় এটা হোর্ডিং হচ্ছে, নতুবা যেটা হচ্ছে যে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আসছে যে আলুর যে মজুদ, সেটার মধ্যে কিছু গরমিল আছে। হ্যাঁ, যেটা আমি পাচ্ছি সেই স্ট্যাটিস্টিক্সে, ওই স্ট্যাটিস্টিক্স থাকলে আলুর দাম আরও কমার কথা, এটা একটা স্বাভাবিক জায়গায় আসে। সেটা কমছে না, এটা হইতে পারে যে আমাদেরকে যেই স্ট্যাটিস্টিক্সটা দেওয়া হচ্ছে
সেটা হয়তো আমি যে মার্কেট থেকে যে স্ট্যাটিস্টিক্স, বিশেষ করে হিমাগারের যে স্ট্যাটিস্টিক্স, সেটা হয়তো কম আছে। হ্যাঁ, আমাকে বলছে যে 50,000 টন আছে, কিন্তু তার মানে এই যে চাহিদা এবং যোগানের যে প্রসঙ্গ যেটা আপনি বলছেন, তাহলে এই অঙ্ক পিছনে বসে কারা করছে? না, এই জিনিসটার জন্য যে আমার যে মার্কেট ইনফরমেশন যে সিস্টেম, সেই সিস্টেমে অনেক বছর ধরেই গরমিল ছিল। আমরা সেটাকে আরো রিফর্ম করার চেষ্টা করছি। আমাদের যে আপনি এগ্রিকালচারের যে সিরিয়াল ক্রপ, মানে ক্রপের যে স্ট্যাটিস্টিক্স, পুরোটাই একটা হজবরল অবস্থা। এটা এই জন্য হজবরল অবস্থা, আপনি দেখবেন যে আপনার মনে আছে মতিয়া চৌধুরী পার্লামেন্টে বলছেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, অথচ সেই বছরই হয়তো দেখা যাচ্ছে যে আমি 40 লক্ষ টন খাদ্য বাইরের থেকে আনছি। এগুলো তো এক ধরনের বগিচগি অনেক কথাই তো ওনারা বলেছেন। আরেকটি খবর, আমরা সেই জায়গাটাগুলো রেকটিফাই করছি। মার্কেট স্ট্যাটিস্টিক যাতে আমার ঠিক থাকে সেটা আমরা দেখছি। আপনি যেটা বললেন যে আপনি মব জাস্টিসের কথা বললেন, আপনি মিছিল দাবি দেওয়ার একটা নগরী, দাবি দেওয়ার মিছিল, এটা হবে একটা পোস্ট একটা রেভলিউশনের পরে সে সবাই ভাবছে যে এটা তার গভর্নমেন্ট, তার কাছে তার ডিমান্ড আছে, এবং সে আরেকটা এক্সপেকটেশন হচ্ছে যে সে যদি দাবি দেওয়া নিয়ে যদি মিছিল করে তাকে কেউ গুলি করবে না। কিন্তু সেখান থেকে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এটা থেকে অস্থিরতা সৃষ্টি হচ্ছে না। আমরা যে অস্থিরতাটা দেখছি সেটা মূলত হচ্ছে ফেসবুকেরই অস্থিরতা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অস্থিরতা। কলেজ ভাঙচুর, ন্যাশনাল হাসপাতাল ভাঙচুর, এটা হচ্ছে, কিন্তু এটা তো আইসোলেটেড ইনসিডেন্ট। আপনি 4 মাসে এরকম কয়টা ঘটনা ঘটেছে আপনি গুনেন না। আমরা তো 4 মাস ক্ষমতায় আছি। জি, আপনি গুনেন যে আনসার নিয়ে একটা হয়েছে, সেটা রাত্রে সরওয়ার্দী কলেজের কয়টা হয়েছে, কিন্তু আপনার ন্যাশনাল কলেজ ভাঙচুর হয়েছে, তাহলে কয়টা, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর হয়েছে, একটা ঘটনা এটা, কিন্তু এটা কয়টা ঘটনা? আপনি 4 মাস 7 কলেজের শিক্ষার্থীদের যে দাবি দেওয়ার প্রসঙ্গ, 4 মাসের ঘটনা আমি বলছি। শ্রমিক অসন্তোষের যে বিষয়, শ্রমিক অসন্তোষ খুবই লোকালাইজ একটা ব্যাপার। আপনি শ্রমিক অসন্তোষ আপনি যেটা বলছেন সেটা পুরো বেক্সিমকো যারা টাকা পয়সা না দিয়ে পালিয়েছে, কারণ এই 40,000 লোকের বেতনেরটা আমাদের দেখতে হচ্ছে, সেই জন্য এই সমস্যাটা। বেক্সিমকো, আপনারা বেক্সিম করে বলেন, বেক্সিম করে ধরেন, পুরো জিনিসটা হচ্ছে সালমান এফ রহমান এবং তার ক্রনিরা এটা তৈরি করে। তাহলে সেটাকে কি ষড়যন্ত্র বলার সুযোগ আছে? আমরা ষড়যন্ত্র বলছি না, কিন্তু আমরা বলছি যে এই সমস্যাগুলো আমাদের নিতে হচ্ছে। কিন্তু আপনি গ্রেটার ম্যাক্রো পিকচার যদি দেখেন, দেখবেন যে বাংলাদেশে আপনি এক্সপোর্টের কথা দেখেন, আপনি এই যে 2-3টা ট্রাবল দেখে 2-1জন বিজনেসম্যান বলছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, অথচ আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, আমরা তো এটাও শুনছি অর্ডার বাইরে চলে যাচ্ছে। জি, এক্সপোর্টের ফিগার দেখে আপনি বলবেন আপনার সেপ্টেম্বরের মাসের গ্রোথ হচ্ছে 7%, অক্টোবরের মাসের গ্রোথ হচ্ছে 21%, নভেম্বর মাসের গ্রোথ হচ্ছে 16%। আপনি যে আনরেস্টের কথা বলেন, কিসের আনরেস্ট? আপনার এটা ডাজ মানে এই স্ট্যাটিস্টিক্স কি সেটা বলে না? মানে সেটা আমরা তো এই প্রসঙ্গগুলো আপনার কাছ থেকে শুনতে চাই, কিন্তু কথা হচ্ছে কি পারসেপশনটা আপনি পাচ্ছেন হলো ফেসবুক থেকে। না, ফেসবুক না, আমরা এটা দেখছি মেইন ধারার গণমাধ্যমে তো এই খবরগুলো আসে। মেইন গণমাধ্যমগুলো তো এখন অনেক স্বাধীন, তারা তাদের জার্নালিজমটা ইজ বিং ইনফেক্টেড বাই সোশ্যাল মিডিয়ার পারসেপশন। সোশ্যাল মিডিয়ার যে যন্ত্রণাগুলো তারা এটা ইয়েতে নিয়ে আসছেন। আমি তো অত ভোলাটিলিটি দেখছি না। আজকের একটি খবর নিশ্চয়ই এটি আপনার চোখ জারে যে আজকে বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে উধাও। আপনাকে তো আমি বললাম, জি হ্যাঁ, আপনাকে তো আমি বললাম যে আপনি 4 মাসে আপনি বড় বড় ঘটনাগুলোকে 1, 2, 3, 4 করে গুনেন, আপনি কিন্তু বেশি ঘটনা পাবেন। সয়াবিন তেলের প্রসঙ্গে কি বলবেন আজকে যে ঘটনাটি ঘটলো? এগেইন এটা এক্সাজারেটেড উধাও। আপনি আজকে আপনার পাড়ার, আপনি এটা বলার আগে আপনি কি আপনার পাড়ার দোকানটা দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি পলাশী বাজারে খুঁজে পাওয়া যায়নি। আপনি আমার বাজারে তো আমি দেখছি আছে না, তাহলে আমার বাসা সংলগ্ন বাজারে আমি পেয়েছি। তো এই যে পুরো বাজারে উধাও, এটা বলা উচিত ছিল যে অনেক বাজারে পাওয়া যাচ্ছে না। এখন এর পিছনে যে আপনি যখন উধাও বলেন, এটা একটা জেনারেলাইজ একটা সুইপিং কমেন্ট হয়। হ্যাঁ, এটা তো সুইপিং কমেন্ট না, মানে আপনার কথাও যদি আমরা একেবারে ভিত্তি হিসাবে ধরে নিই, তাহলে যে সমস্ত জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে না সেই পুরাতন সেই সিন্ডিকেটের কথা যে আমরা শুনছি বা আপনারা বলছেন, এর বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা কতটা নেওয়া সম্ভব হয়েছে? ব্যবস্থা নিচ্ছি। আর আপনি সয়াবিন তেলের মার্কেটের, আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস কত দেখেছেন? আপনি তো এটা করছেন, আপনার তো হোমওয়ার্ক করা উচিত ছিল। আপনি নভেম্বরের মাসের প্রথম দিকে সয়াবিন তেলের মার্কেট ছিল $940, $900 এরকম, এখন সেটা $1200 উপরে।
$300 বেড়েছে। না তার মানে কি এই বলে কি কোথাও কোথাও কি উধাও হয়ে যাবে? না আমি তো উদাহরণের কথা মানে বলছি কোনো কোনো মার্কেটে পাওয়া যাবে না সেটাই হবে কিনা? এটা একটা সাপ্লাই কনস্ট্যান্ট অনেক ভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তা আপনি এটার জন্য মানে এই উধাও মানে এই না যে আমি সয়াবিন তেল আমি পাচ্ছি না, আমি লুজ সয়াবিন তেল পাচ্ছি। তো জিনিসটাকে আপনার দেখানো হচ্ছে যে ইটস এ ম্যাসিভ ক্রাইসিস। এটা তো ম্যাসিভ ক্রাইসিস না। আবার এই প্রসঙ্গ ধরে জনগণের মধ্যে আলোচনাটা আছে যে আসলে সামনে পবিত্র রমজান, তখন রমজান কেন্দ্রিক পণ্যের কি অবস্থা দাঁড়ায়? এটা এগেন স্পেকুলেশন, আপনি স্পেকুলেট করছেন। না আমরা তো পরিস্থিতিগুলো আপনার না, সামনে তুলে আপনি- ধরে না, এটাই তো। সরকারের প্রস্তুতি বা সরকারের আমাদের সেই যথেষ্ট সতর্কতার প্রস্তুতি আছে, জায়গাগুলো তো আমরা জানতে চাই। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমরা একজন প্রাইভেট সেক্টরের একজন আইকনিক বিজনেসম্যানকে নিয়েছি কমার্স মিনিস্ট্রিতে। উনি কমার্স মিনিস্ট্রি, হি স্যাট উইথ এভরি বিজনেসম্যান, এভরি সয়াবিন বিজনেসম্যানের সাথে কথা বলেছেন। উনি মার্কেটটা যাচাই করেছেন। উনি মালয়েশিয়ার পাম ওয়েলের মার্কেটটা দেখেছেন, আর আমরা তো সয়াবিন আনি আর্জেন্টিনা আর ব্রাজিল, সেইটার মার্কেট আমরা দেখেছি। আপনি ফিউচারে যেই কাজটা করতে হয় যে এগুলো যদি আপনি ব্রাজিল আর্জেন্টিনার থেকে আনতে হন, তাহলে আপনার এখনই এলসি খুলতে হয়। সেই এলসির আপনার সমস্যা কিছু হয় কিনা সেটার জন্য বাংলাদেশ ব্যাংক এদের সাথে বসছে, অনেক কিছু অর্ডার দিয়েছে। আমরা মনে করছি যে ইয়েতে রোজার সময় আমরা উই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এনি প্রবলেম। রমজানের সময় একটা স্বস্তিদায়ক অবস্থা অবশ্যই থাকবে। সুস্থ হয়। আপনার আর আরেকটা যেটা বলছেন দাম বেড়েছে, অবশ্যই দাম বেড়েছে, আমরা বলছি না, কিন্তু এটার কারণগুলো শুধুমাত্র আপনি সিন্ডিকেটকে দিয়েন না। এটার কারণ একটা ভ্যালিড কিছু রিজনও ছিল, যেমন বন্যা হয়েছে, 6টা বন্যা হয়েছে। এই রকম আনপ্রেসিডেন্টেড বন্যা বাংলাদেশে হয়নি। বাংলাদেশে এর আগে অনেক বড় বন্যা হয়েছে, কিন্তু এবারের বন্যাগুলোর আপনি ধরন দেখেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, এই সমস্ত জায়গায় আপনি আপনার জীবদ্দশায় বন্যার কথা শুনেছেন? না শুনিনি আমরা। আপনি শেরপুর, ময়মনসিংহে বন্যার কথা শুনেছেন? এবং এই বন্যার এবং পানির সিলেটে উৎস এবার কোথায় সেটি নিয়েও কি যথাযথ আমরা জবাব দিতে পেরেছি? এই বন্যার পানির উৎস কোথায় সেটি নিয়ে কি না, যথাযথ? এটা তো অনেক বৃষ্টি হয়েছে এবারে। আপনি গত 40 বছরে হাইয়েস্ট বৃষ্টি হয়েছে, প্লাস ইন্ডিয়ার যেগুলো ছিল অনেকগুলো স্লুইস গেট ভেঙে ওরা ওপেনও করে দিয়েছে, সেখান থেকে কিছু আসছে। অনেকগুলো মাল্টিপল রিজন ছিল, আমরা তো সবগুলোই বলছি। এই প্রসঙ্গগুলো নিয়ে আরো আলোচনা করবো সবগুলো লম্বা। অসংখ্য ধন্যবাদ। রুহুল কবির রিজভীকে আসতে চাই। আপনি একজন বড় নেতা, সেই প্রসঙ্গ জায়গা থেকে ভারতের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবের প্রতিউত্তর আমরা যদি এইভাবে উদাহরণ হিসেবে ধরি, আপনি গায়ের চাদর ফেলে দিয়ে প্রতিবাদ করেছেন, প্রিয় সহধর্মিণীর শাড়ি পুড়ে প্রতিবাদ করেছেন। আপনার মতো আরও নেতাদেরকে আমরা এইভাবে জোরালো প্রতিবাদ জানাতে দেখছি না কেন? সেটা নেতারা যারা রয়েছেন তারা সেটার উত্তর দিতে পারবেন। তবে আমার যেটা মনে হয়েছে যে আমি যেটা করেছি, যে প্রতিবাদটা করেছি, এই প্রতিবাদের সাথে বা এই প্রতিবাদকে দেশের মানুষ সমর্থন করেছে। দেশের মানুষের তরফে সংগঠন থাকে না, তারা একটা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা সমর্থন দিচ্ছে। তো আমার মনে হয়েছে নানাভাবেই ইন্টারাকশনের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা মানুষের যে মনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে হয়েছে। কারণ এইভাবে যদি ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ থেকে অপপ্রচার এবং অপতথ্যের যে ধারাবর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, সেখানে যে দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ জীবনের বিনিময়ে, 2 লক্ষ নারীর আপনার তাদের লাঞ্ছনার বিনিময়ে, তো সে দেশের মানুষ কি মানে এতই কাণ্ডজ্ঞানহীন? তারা কি একেবারে কুম্ভকর্ণের মতো সব শুয়ে আছে? জোরালো যে ধরনের অপতথ্যের যে চলছে ভারতে, মানে পশ্চিমবাংলা সহ বিভিন্ন জায়গায়, এমনকি তাদের সরকার থেকে শুরু, সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে একেবারে আমরা বিভিন্ন পর্যায়ে যে ধরনের বাংলাদেশ বিরোধী মন্তব্য আমরা যেটা দেখছি, তাতে তো কেউ মানে একবার রিপ ভ্যান উইঙ্কেলের মতো কেউ তো শুয়ে নাই। তো সুতরাং তাদের ভেতরের যে আগুন, তাদের ভিতরের যে ক্ষোভ, সেই ক্ষোভের সাথে আমার মনে হয় যে আমি যে ভূমিকা রেখেছি বা আমি যেটা মনে করেছি, এটা যথার্থ বিক্ষোভ, মানে যথার্থ প্রতিবাদ বলে আমার কাছে মনে হয়েছে। আপনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে চলে যাবে, কি বলে যে তারপরে আপনার ইয়েতে বিভিন্ন এলাকাতে হিন্দুকে পুড়িয়ে মারা হচ্ছে, সেনাবাহিনীর গুলিতে মারা গেছেন 5 জন, প্রতি একটার পর একটা এই ধরনের মিথ্যাচার করে যাওয়া হচ্ছে, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে যাওয়া হচ্ছে। তো এই যে মিথ্যাচার, জার্নালিজম সত্য স্বাধীন জার্নালিজম হবে, এটা ঠিক আছে, এবং সেখানে বাধা দেওয়া যাবে না। আমি যদি আমরা যদি ডেমোক্রেসি মিন করি, তো সেখানে তো এটা বাধা দেওয়া যাবে না। কিন্তু
অপতথ্য এবং মিথ্যাচার কি জার্নালিজম? নিশ্চয়ই তা নয়। পৃথিবীর সব দেশে আপনার মানে আমরা মিথ্যাচার করা- কতটা, আমরা সরকারের পক্ষ থেকে স্টেটমেন্ট এবং জোরালো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অফিসিয়াল ব্যবস্থা বলতে আমরা যা বুঝি, কিন্তু এতে তাদের পরিবর্তন কতটা হয়েছে সেই বাস্তবতা এই অর্থে যে আমরা আরো জোরালোভাবে ব্যবস্থাগুলো নিতে পারছি না, কারণ আমাদের ঘাটতি কোথায়? আমার মনে হয় যে এটা নেওয়া উচিত, এবং বিশেষ করে ছাত্ররা এবং সাধারণ মানুষ নানাভাবেই তারা এটাকে জোরালো সমর্থন দিচ্ছে, এবং আমি মনে করি যে আরও আসবে, আরও জোরালো সমর্থন বাংলাদেশের মানুষ দেবে। আর ভেতরে ভেতরে যে সমর্থন নেই তা তো নয়, সেটা তো সমর্থন তারা দিয়েই যাচ্ছেন, কারণ এত প্রচণ্ড বাংলাদেশ বিরোধী অপপ্রচার সেখানে চলছে। তো সুতরাং এটার জন্য তো আমি আগেই বলেছি, এটার জন্য তো কেউ মানে নীরব নিশ্চল হয়ে কেউ থাকবে না। এটা তারা ক্রমাগতভাবেই মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং এটা তারা প্রতিবাদ জানাচ্ছে। আর ভারতে যেটা আমার কাছে মনে হচ্ছে, এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আছে। আপনি কি বলে যে ভিয়েনা কনভেনশনের যে নীতিমালা, যে বিধিবিধান সেটাকে ভঙ্গ করে আপনি ভিতরে ঢুকে যাচ্ছেন, সহকারী কমিশনের ভিতরে ঢুকে গিয়ে আপনি এবং সেটা দুই জায়গায়, কলকাতা এবং আগরতলায়। হ্যাঁ, আগরতলা রাইট, ওটা সহকারী কমিশন, কলকাতাটা হচ্ছে ডেপুটি কমিশন, ডেপুটি হাই কমিশন। তো এই যে ঘটনাগুলো, আপনি আন্তর্জাতিক বিধিবিধান আপনি লঙ্ঘন করে এই কাজটা করছে, সরকার নীরব। একদিন দুই দিন পর তার গ্রেপ্তার দেখাচ্ছেন, ব্যবস্থা নিচ্ছেন, বলছেন যে এখানে যে স্টেটের যে পৃষ্ঠপোষকতা নাই এমন কথা তো বলা যাবে না। আমার তো মনে হয় নিশ্চিতভাবে সরকারের এটা পৃষ্ঠপোষকতা রয়েছে, তাদেরকে সমর্থন দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই জন্যই দিচ্ছে, তার দেখার চেষ্টা করছে যে এই সমস্ত কাজগুলো করলে পরে বাংলাদেশ কতটা ভীত থাকছেন বা বাংলাদেশ কতটা ভীত হয়ে পড়ছে, এটাও মনে হয় তারা দেখার চেষ্টা করছে, যাচাই করার একটা চেষ্টা, একটা টেস্ট কেস হিসেবে তারা দেখতে চাচ্ছেন। এই জন্য ওখানে পশ্চিমবাংলায় দেখছি যে আপনার বিজেপির বিরোধী যে নেতৃবৃন্দ আছেন তারা তো যা ইচ্ছে তাই বলছেন, যা মনে করছেন সেটা বলছেন, তারা সীমান্তে এসে এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তিনি কি এই রাজনীতির পথে হাঁটলেন? এখন তার রাজনৈতিক কারণে বা কী কারণে তিনি এটা করলেন, এটা তো আমাদের কাছে বোঝা খুব মুশকিল। তবে একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে যাদেরকে আমরা সেকুলারও মনে করি, তাদেরও অত্যন্ত গভীরে তারা সেকুলার নন। কেউ মানে ঢালাওভাবে বলেননি, অধিকাংশই বলেছেন তাদের ভিতরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকের বীজ লুকানো আছে। না হলে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনি সেকুলার ধর্মনিরপেক্ষ হিসাবে, উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার রয়েছে বলে আমরা জানি, সেই ভদ্রমহিলা চট করে বলে দিলেন যে এখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে। শেষ পর্যন্ত মমতাও ক্ষমতার, তারা এমপিরা পার্লামেন্টেও বললেন, মানে তাদের যে ন্যাশনাল পার্লামেন্ট লোকসভা, সেখানেও তারা এটা বলেছে। অবশ্যই তাদের ভেতর থেকেও অনেক এসছে, প্রতিবাদ এসছে, তো সেটার সংখ্যা হচ্ছে কম, খুব অল্প মানুষ এটা করেছেন। তার মানে ভারতের যে আমরা তাদের মিডল ক্লাস, তাদের স্ট্রং মিডল ক্লাস সম্পর্কে আমাদের যে একটা শ্রদ্ধাবোধ এবং ওদের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদের যে শ্রদ্ধাবোধ, সেটাও কিন্তু আমাদের দুর্বল হচ্ছে, ক্রমাগতভাবেই এই জিনিসগুলো দুর্বল হচ্ছে। সেখানে যে আপনার যে শক্তি, আপনার কি বলে যে অসাম্প্রদায়িক যে শক্তি, সেই অসাম্প্রদায়িক শক্তির ক্রমাগতভাবে সেটা তাদের যে আগের যতটুকু শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেটা কমে আসছে, হ্রাস হচ্ছে, দুর্বল হচ্ছে, যার কারণেই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি। এই প্রসঙ্গে নিয়ে আরও আলোচনা শুনবো রুহুল কবির। অসংখ্য ধন্যবাদ। শফিকুল আলম ভাই, আসতে চাই যে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ প্রসঙ্গে বা বাংলাদেশ নিয়ে ভারতের যে অপপ্রচার, তাদের কোনো কোনো মিডিয়াতে, বিশেষ করে আর বাংলার প্রসঙ্গ যদি উদাহরণ হিসেবে আপনার সামনে উল্লেখ করি, আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, বর্তমান সরকার অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, কিন্তু তাতে তাদের টনক কতটা নড়েছে এবং সচিব পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে কি অবস্থা তৈরি হতে পারে? না, সচিব পর্যায়ের বৈঠকে তো আমরা আশা করি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরও বেটার হবে, এবং আমরা মনে করি যে জুলাই অগাস্টের যে মহৎ একটা আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, সেটার একটা রিফ্লেকশনের ওটা রিফ্লেক্ট করে ওটা একটু রেকনিয়ে এনে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা আরও নতুন মাত্রায় নেবেন। কেন তারা গত 15 বছরে যেই রেজিমের সাথে তাদের সুসম্পর্ক ছিল, সেই রেজিমের এগেনস্টে তো জানেন শেখ হাসিনার এগেনস্টে ম্যাস মার্ডারের অভিযোগ আছে। উনি ম্যাস মার্ডার করেছেন, উনি হাজার হাজার লোককে গুম করেছেন, উনি হাজার হাজার লোকের খুনের নির্দেশদাতা ছিলেন, এবং ওনার নেতৃত্বে একটা দেশে একটা ভয়াবহ রকমের চুরি হয়েছে। পুরো আপনি যদি
দেখেন কি যেন প্রতি বছর 16 বিলিয়ন 16 বছর পাচার হয়েছে অবৈধভাবে। টিআইবি রিপোর্ট বলেন বা আপনি হোয়াইট পেপার উন্নয়ন কমিটি যারা এটা দেখেন একই সিমিলারিটি, ওরা টিআইবি বলছে 12 থেকে 15 বিলিয়ন আর ওরা বলছে 16 বিলিয়ন। তাই আপনি কি, আমরা যে এখনো টিকে আছি দেশ, এটার ইকোনমি যে টিকে আছে, আমাদের মানুষগুলোকে আপনার স্যালুট দিতে হবে। এই রকমের একটা ভয়াবহ রকমের চোরতন্ত্র উনি জারি করেছিলেন, তো তার সাথে তো ওনারা সুসম্পর্ক করেছিলেন। তো সেই জায়গার থেকে আমরা মনে করি বাংলাদেশের যে একটা মর্যাদাপূর্ণ যে একটা রেভলিউশন হলো, সেটা ওনারা রিকনিংয়ে আসবেন এবং আমাদের সাথে একটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে একটা ভালো সুসম্পর্ক হবে। এটা সব দুই দেশের জন্যই ভালো। আমি তাকে সম্মানের সাথে দেখি, সেও আমাকে, আমার মানুষগুলোকে, আমার আন্দোলনগুলোকে, আমার যে গণ অভ্যুত্থানকে সে একটা সম্মানের চোখে দেখবে এবং এর মাধ্যমে আমাদের নতুন একটা সম্পর্কের বীজ বীজ প্রথিত হবে এবং আমরা মনে করি এটা ইটস গুড ফর বোথ এবং এই জায়গাতে শফিকুল আলম একটি প্রশ্ন রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে আমরা যদি এই সময়ে মানুষের মন্তব্য জানার ক্ষেত্রে আমাদের তো সোশ্যাল মিডিয়ার উপরে অনেকটা নির্ভর করতে হয়, সেটি আপনিও প্রতিনিয়ত দেখছেন। আমাদের দেশের মানুষের বক্তব্য হলো ন্যায্যতা এবং অধিকারের প্রশ্নে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলবে এবং ভারতের বক্তব্য অথবা তাদের কোনো কোনো নেতার মন্তব্য শুনলে কিংবা তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে বক্তব্য, তারা বাংলাদেশের প্রসঙ্গকে তারা একটি কূটনৈতিক পর্যবেক্ষণের মধ্যে রাখছেন এবং সেইভাবেই তারা দেখছেন। এই যে পর্যবেক্ষণ, এবং আরেকটা হলো ওপি জিন্দাল গ্লোবাল একটা ইউনিভার্সিটি আছে ভারতের দ্বিতীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানকার একজন অধ্যাপক শ্রী রাধা দত্ত, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট হিসেবেও দেখছেন। এই দুইটি পয়েন্ট বা কনসেপ্ট থেকে ভারতের সরকার বাংলাদেশের এই প্রসঙ্গগুলোকে দেখছে। এই বিষয়ে আপনার আলোচনা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, আগ্রাসী ভারত, বাংলাদেশের করণীয়, যে আলোচনা শফিকুল আলম ভাই আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি রেখে যাওয়া যে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ নিয়ে ভারতের যে একটা উদ্বিগ্নতা বা তার একটি টেনশন আছে, বর্তমান সরকার সম্পর্কে ভারতের একাডেমিক অঙ্গন থেকে যে ধরনের মন্তব্য আছে, সব কিছু মিলে আমাদের পক্ষ থেকে জবাবের যে জায়গা বা যৌক্তিকতার কারণে কি ভারতের কাছে কোনো অস্পষ্টতা তৈরি হচ্ছে, যে কারণে তাদের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে এত অপপ্রচার বা অস্থিরতা? না, অপপ্রচার অস্থিরতার মূল কারণ তো হচ্ছে যে ভারতের একটা বিশাল অংশ লোক আসলে যতটা না আওয়ামী লীগ যত শোকগ্রস্ত হয়েছে হাসিনা যাওয়াতে, তার চেয়ে মনে হচ্ছে যে ইন্ডিয়ার লোকদের শোক আরও বেশি। হ্যাঁ, মনে হচ্ছে যে কে তাদের কি একজন হারিয়ে ফেললেন আর কি। এই যে শোক, এটাকে আপনি কিভাবে তাকে কনসোল করবেন, ঠিক না? প্রবলেমটা এই জায়গায় হয়েছে, সে এটা মেনেই নিতে পারছে না যে বাংলাদেশে একটা বৃহৎ একটা অভূতপূর্ব যে একটা আন্দোলন হলো, একটা গণজাগরণ হলো, তো উনি এটা নিচ্ছেন না। তাদের কথা হচ্ছে যে কারা কারা কোথায় কোথায় মাইনরিটির অ্যালিজেড ভায়োলেন্স হয়েছে তার চেয়ে, কিন্তু এর আগে যে 1500 লোককে খুন করা হলো, খুব কোল্ড ব্লাডে এদেরকে গুলি করে মারা হলো, এক একটা যদি মৃত্যুর দৃশ্যগুলো দেখেন, তো এটা নিয়ে তার তো একটা শব্দ লেখা নাই, তার শব্দ। তাহলে পুরো যাচ্ছে যে উনি আসলে এই আন্দোলনটাকে মেনেই নিতে পারছেন না ভারতের অনেক রাইটার, এবং তাদের এই যে আনসার্টেনটিটা আসছে সেই জায়গার থেকে। এই লোকগুলো, এই যে যারা আন্দোলন করলো, তাদেরকে ওনারা চিনেন না এবং এক ধরনের ওই যে সরলীকরণ যেটা হয়, যেটা আপনারা দেখবেন অবিনাশ পালিওয়ালের আপনি যদি বই পড়েন ইন্ডিয়াস নিয়ার ইস্ট, উনি অনেক এই বাংলাদেশ নিয়েও লিখেছেন। ইন্ডিয়ার যে নিয়ার ইস্টে যারা দেশগুলো আছে সেগুলো নিয়ে হলো তার লেখা। তো সেই জায়গার থেকে উনি বলতে চাচ্ছেন যে 75-এ যখন শেখ মুজিব মারা গেলেন, তাকে যখন হত্যা করা হলো, তারপর কিন্তু ইন্ডিয়ার একটা ভয়ের জায়গা ছিল যে দুটা, একটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক রিপাবলিক হবে এবং আরেকটা হচ্ছে যে ইন্ডিয়ার বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক হিন্দু চলে যাবেন হচ্ছে ইন্ডিয়াতে, সেখানে এক্সোডাস হবেন। এই দুইটাকে ওনারা কিভাবে ট্যাকেল দিবেন, এটা হচ্ছিল তাদের চিন্তা। ঠিক আপনি 50 বছর পরে দেখেন একই চিন্তা। ইন্ডিয়া যে রাইটারদের যদি লেখা দেখেন, তারা ভাবছে যে বাংলাদেশ বুঝি তালেবান হয়ে গেল। একই ভয় এবং আবার ওই তার ওই মাইনরিটির প্রোটেকশন নিয়ে তার যে চিন্তা, এই যে ভয়ের জায়গা থেকে ওনারা চিনছেন। মানে মূল জিনিস বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের পলিটিক্যাল অ্যাক্টরগুলো,
ওনারা কি খুব ভালো জানতে চেয়েছেন? ওনাদের পুরো জানা শোনার ব্যবস্থাই ছিল আওয়ামী লীগকে ঘিরে। এর বাইরে ওনারা আসলে বিশাল যে অংশ আছেন তার ওনার মানেন নাই। এবং আর একটা বড় জিনিস, যারাই আওয়ামী লীগ করে নাই তাদেরকেই ওনারা দেখছেন যে এরা ইসলামিস্ট। বিএনপির মধ্যে সেকুলার পিপল নাই? বাংলাদেশে কি বিশাল সেকুলার আন্দোলন আওয়ামী লীগ ছাড়া হিস্ট্রি নাই বাংলাদেশের? বাংলাদেশে কি মহৎ একটা লেফটিস্ট আন্দোলনের একটা হিস্ট্রি আছে, সেই 1940s 50s থেকে তারা আন্দোলন করছেন। তো এইগুলো কি নাই? এই পুরো জিনিসগুলো ওনারা চোখের মধ্যেই আনেন না। ওদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ আর বাকিটা হচ্ছে রেস্ট হচ্ছে এরা হলো ইসলামিস্ট। এখন এই যে ভারতের যে আপনি বলছেন যে অনসাইন্ডেড, এই জায়গা থেকে এখন নতুন একটা বাংলাদেশ, একটা সিসমিক একটা শিফট হয়েছে, একটা পুরো একটা মানে একটা বড় রকমের একটা ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পটা ওনারা রেকর্ডিংয়েই নিচ্ছেন, ওটা ওনাদের আন্ডারস্ট্যান্ডিংয়েই নিচ্ছেন না। এই জায়গাটাতে হলো সমস্যাটা। এই যে কূটনৈতিক পর্যবেক্ষণ থেকে শুরু করে এমন সব শব্দ বলছে মনে হচ্ছে একটা ঠান্ডা হুমকির মতো। এতে আপনারা কি ভাবছেন? এটার কারণ হচ্ছে যে ভারত সেই 1975 সালের ভারত তো নেই। ভারত এখন একটা রিচ কান্ট্রি। আপনি যদি তার টোটাল জিডিপির যদি আপনি সাইজ দেখেন, তার ডিফেন্স স্পেন্ডিং দেখেন, সে একটা বড় একটা এবং পুরো ওয়েস্ট আসলে ভারতকে একটা সমীহ করে চলে। অনেকে আপনি দেখবেন গ্লোবালি তার যে নেটওয়ার্ক, হ্যাঁ, এবং ইন্ডিয়ার মধ্যে যখন দেখবেন যে বড় রকমের যখন রেসিয়াল ভায়োলেন্স যেটা মণিপুরেতে হচ্ছে, হ্যাঁ দেখেন মেইতের এগেনস্টে যে খ্রিস্টান কুকিচিনদের যে একটা অলমোস্ট কি ভয়াবহ একটা ক্ল্যাশ হচ্ছে, যে একটা রেসিয়াল, ওইটা নিয়ে অনেকে কোনো কথাই বলছেন না। তো সেই জন্য বিদেশিরা অনেকে কথাই বলছেন, ইন্ডিয়াকে ভয় পান। ব্যাপারটা হচ্ছে এইখানে। তো আমাদের তরফ থেকে আমরা সত্যিকার অর্থে আমরা চাই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা ভালো হোক, মজবুত হোক, বাট এগেন এটা হতে হবে মর্যাদাপূর্ণ, এটা হলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। অসংখ্য ধন্যবাদ শফিকুল আলম ভাই। রুহুল কবির রিজভী আসতে চাই যে আসলে ভারতের বিজেপির পশ্চিমবঙ্গের একজন নেতা তিনি আমদানি রপ্তানি বন্ধ করে দিবেন এরকম একটা ঘোষণা একজন বিজেপির বহিষ্কৃত নেতা এসকে রাপ্পা তার নামে মামলাও হয়েছে, গ্রেপ্তারও হবে এরকম একটা খবর আছে। এখন আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে ভারতের এখন যে সম্পর্ক চলছে, সম্পর্কের মধ্যে সম্পর্ক নাই, সেক্ষেত্রে বাংলাদেশ যদি আলাদা করে বন্ধু খোঁজার চেষ্টা করে, সেই অন্বেষণ যদি করে, এবং এক্ষেত্রে বক্তব্য হচ্ছে কূটনীতিবিদদের বা কূটনৈতিকদের বক্তব্য একটা সাহসী এবং দৃঢ়চেতা মনোভাব নিয়ে যেভাবে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে পারলেই ভারতের জন্য একটা উচিত শিক্ষা দেওয়া যাবে ভারতকে। কিভাবে বিশ্লেষণ করছেন? এটা তো একটা দিক গেলই, আপনি ঐক্যের কথা, ঐক্য থাকবেই, আমাদের মধ্যে ডিবেট থাকবে, ডিসকাশন থাকবে, বিভিন্ন ডিসকোর্স থাকবে, ঐক্যও থাকবে। এইভাবেই একটা রাষ্ট্রের বিকাশ ঘটে এবং একটা রাষ্ট্র এগিয়ে যায়। কিন্তু পার্শ্ববর্তী দেশের যে কথাটি এতক্ষণ ধরে শফিক ভাই আলোচনা করছেন, এর সূত্র ধরেই আমি বলতে চাই যে এদের এগিয়েছে, অনেক রিচ হয়েছে, এদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, কিন্তু মাইন্ডসেট যেটা, সেই মাইন্ডসেটটা কিন্তু বিফোর 1947 এটা রয়ে গেছে, বা তারও আগে, বা 19th সেঞ্চুরিতে যে হিন্দুত্বা, যে আমরা হিন্দুত্ববাদী একটা চেতনা বা হিন্দু জাতীয়তাবাদী যে চিন্তা চেতনা, সেখান থেকে কিন্তু তারা সরে আসেনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই আনন্দমঠ থেকে তারা যে উৎসারিত হয়েছে মানে হিন্দু জাতীয়তাবাদের, সেখান থেকে তারা কিন্তু সরে আসেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি একটা বইয়ের রেফারেন্স দিই, সেটা হলো যে বেঙ্গল ডিভাইডেড, জয়া চ্যাটার্জির। এখানে উনি মানে রাইটস অফ বেঙ্গল স্টাডি করতে গিয়ে, এটার উপরে রিসার্চ করতে গিয়ে উনি দেখাচ্ছেন যে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয়, হিন্দুদের পক্ষে যারা রায়টে অংশগ্রহণ করছেন তারা অধিকাংশ হচ্ছে শিক্ষিত লোক, এবং পুলিশের সাথে যখন উনি লক্ষ্য করেছেন, পুলিশের সাথে যখন তার তর্ক করছে রাইটসের সময়, তখন তারা ইংরেজিতে কথা বলছেন। আর মুসলিম যারা তারা দেখা যাচ্ছে যে ওই আপনার বস্তির এলাকার বা বিভিন্ন মহল্লার গুন্ডাপান্ডা, এরা রায়টে অংশগ্রহণ করছেন। তার মানে ওখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে সেটা হচ্ছে যে এক ধরনের শিক্ষিত শ্রেণীও কিন্তু প্রচণ্ড মৌলবাদী এবং কঠোর হিন্দুদের যে উগ্রতা, সেই উগ্রতায় তারা বিশ্বাস করে, এবং এই তাদেরই যে ধারাবাহিকতা, তাদের যে এত অগ্রগতি বা উন্নতি আমরা যেটাই বলি, সেটার মধ্যে দিয়ে তাদের যে মানে সাংস্কৃতিক যে বিকাশ, সে বিকাশটা হয়নি, তারা এগিয়ে যায়নি, বরং আরো পশ্চাৎপদ হয়েছে। মানে এটাকে তাদের অভ্যন্তরীণ প্রসঙ্গে বলছেন নাকি বাংলাদেশ প্রসঙ্গে আরো বেশি জোরালো? না, বাংলাদেশ
আমি মনে করি না যে ওই পর্যায়ে আছে। এবং আমার এখন যেটা মনে হয়েছে যে আরও কুসংস্কারাচ্ছন্ন, আরও পশ্চাৎপদ এই ধরনের মানুষরা এখন সেখানকার শাসক গোষ্ঠী। তারা জ্যোতিষশাস্ত্রকে তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে চায়। জ্যোতিষশাস্ত্র পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়া কোনো বিজ্ঞান মনস্ক মানুষ এটাকে গ্রহণ করেনি। স্বয়ং অমর্ত্য সেন এটাকে অগ্রাহ্য করেছেন, এটা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে বিজ্ঞান বিরোধী। কিন্তু তারা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে চায় এবং অনেকদিন ধরে এই ডিবেটটা চলেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কিনা এই তথ্যটা আমার জানা নাই, কিন্তু বিজেপি সেটা করতে চেয়েছে। তাদের রাস্তাঘাট, বিল্ডিং সমস্ত কিছু আপনার হচ্ছে, উন্নত হচ্ছে, হাইওয়ে হচ্ছে, সেগুলো সব, ইন্ডাস্ট্রি বাড়ছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, পুঁজিবাদী অর্থনীতির যে বিকাশ সেটা হচ্ছে, কিন্তু মানসিক বিকাশটা সেইভাবে হয়নি। বরং তারা পিছনের দিকেই তারা সরে যাচ্ছে। যার কারণে আমরা 1920 সালে যা দেখেছি, 1930 সালে যা দেখেছি, বা 1900 সালে যেটা দেখেছি, সেইখান থেকে আমরা সভ্যতার দিকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার আমরা এখানে কিছুই সেটা আমরা দেখিনি। আপনার ক্যালকাটা নিউজ বলে তাদের আরেকটি মানে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন এইগুলো আছে, এইখান থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে সেটা তো ভয়াবহ আকারে। তারা এখানকার এই অস্তিত্ব, বাংলাদেশ যে একটা স্বাধীন অস্তিত্ব, সেই অস্তিত্বই তারা স্বীকার করতে চান না। 1, 2 নম্বর হচ্ছে তারা যে 71-এ আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, এবং সেই সহায়তা আমাদের এতদিন যে তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, এবং ব্যবসা বাণিজ্য যে অনেকটা ইমব্যালেন্স ছিল, টিল্টিং টু মানে ইন্ডিয়া, তো এগুলো কোনো কিছু তারা গ্রাহ্য করছে না। কিন্তু তাদের ওই যে সহায়তা করা, ওইটা মনে রাখতে হবে, এবং সেই কৃতজ্ঞতা পাশে আমাদের আবদ্ধ থাকতে হবে, এবং তারা যেভাবে বলবে, যেভাবে চাইবে, সেভাবেই আমাদের 71 নিয়েও তো তারা বিভিন্ন সময় যে ধরনের মন্তব্য আসে, সেটা তো খুব অনাকাঙ্ক্ষিত। সেই ন্যারেটিভগুলো তারা তো দিচ্ছেই, সেই কথাগুলো তারা বলছে, কিন্তু মানে সমতার ভিত্তিতে দুইটি যে স্বাধীন দেশ, এবং এই সমতার ভিত্তিতে যে মর্যাদা দেওয়া, সেই মর্যাদাটা দেননি। আমার মনে হয় এই বিষয়ে আমি জানি না, আমাদের মেজর হাফিজ ভাই খুব বিখ্যাত, আপনারা চেনেন, যে মুক্তিযোদ্ধা, আমি তার লেখায় একটা পড়েছিলাম। তাজউদ্দিন সাহেব যখন স্বাধীন বিজয় হয়ে গেছে, প্রবাসী গভর্নমেন্ট শিফট করে বাংলাদেশে আসবে, তো ওনাকে একজন ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি আপনার এয়ারপোর্টে সি আপ করতে এসছে, বিদায় জানাতে এসছে। তখন বিদায় জানার সময় তাজউদ্দিন সাহেব একটা কথা বলেছেন, হ্যাঁ, তো বলেছে যেটা বলে বিদায়ের সময় আবার দেখা হবে, তো উনি বলেছেন যে হ্যাঁ, আবার দেখা হবে সমতার ভিত্তিতে। তার মানে ওই 9 মাসে তিনি এমন ধরনের কিছু মেসেজ বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন যে উনি যখন চলে আসছে তখন এই কথাটি বলেছেন। আমি হাফিজ ভাইয়ের লেখা এটা পেয়েছি। তো কেন জানি তাদের মধ্যে একটা মনে হয় যে একটা প্রভুত্ব সুলভ মনোভাব, এবং তারা আমাদেরকে তারা যেটা বলবে, তাদের যে ফরেন পলিসি, তাদের যে নানা ধরনের রাষ্ট্রীয় পলিসি, সেই পলিসির অনুষঙ্গ বানাতে চায় আমাদের। জি, মানে এই জায়গাতে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অবশ্যই আমরা তো ন্যায্যতার অধিকারের ভিত্তিতে, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই, এবং তার প্রেক্ষাপট ধরে এই আলোচনাটি আছে। অনেকেই এটা বলছেন যে আসলে সেটি করতে গিয়ে আমরা পাল্লা দিয়ে চলবো কিনা, নাকি কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে দিয়ে চলবো, সেটি একটা প্রসঙ্গ। এর সাথে আপনার কাছে যেটি আমার প্রশ্ন, যে বর্তমান সরকার অরাজনৈতিক সরকার, এটি তো খুব স্পষ্ট, সরকারও বলছে, কিন্তু এই যে কূটনৈতিক পর্যবেক্ষণের মধ্যে তারা বাংলাদেশকে রাখছে, এই প্রসঙ্গগুলো বিএনপি অতীতে ক্ষমতা ছিল, সামনে নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারা ক্ষমতা আসবে, কিন্তু একটি রাজনৈতিক দল হিসেবে এই ধরনের মন্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন? না, আমরা তো বারবার এটার বিষয়ে আমরা এটা কন্ট্রাডিক্ট করছি, আমরা প্রতিবাদ করছি। তারা যে ধরনের উগ্রতা প্রদর্শন করছেন, এবং তাদের মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে কাজগুলো, যে স্টেটমেন্টগুলো করা হচ্ছে, তারা দলের পক্ষ থেকে তো আমরা হরহামেশাই এটার আমরা বিবৃতি দিচ্ছি, প্রতিবাদ করছি। এ ব্যাপারে তো আমরা কখনোই কুণ্ঠিত হয়নি, আমরা কখনোই পিছিয়ে থাকিনি। আমরা ক্রমাগতভাবে আমাদের যে জাতীয়তাবাদী অবস্থান, সেই জাতীয়তাবাদী অবস্থানের যে বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করা দরকার, সেটা আমরা করেই যাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে সমতার ভিত্তিতে পরস্পরকে আমরা দেখব। এখানে মানে বাস্তব এবং কূটনৈতিক বলে তো কোনো বিষয় না। কূটনৈতিকও বাস্তব, বাস্তবও বাস্তব। বাস্তব হচ্ছে যে আমি আমার মতো চলবে, তুমি তোমার মতো চলবে। হ্যাঁ, আমাদের যদি কোনো বিষয়ে স্বার্থের সংঘাত হয়, সেটা আলাপ আলোচনা করে আমরা সেটা মীমাংসা করব, সেটাও করব আমরা সমতার ভিত্তিতে। আমি মানে হয়ে যাব, একদিকে কাত হয়ে পড়বো, কোনো নতজানু নিতে তো প্রশ্নই আসে না। কিন্তু তাদের কথায় মনে হয় যে তোমরা নতজানু হও। আরেকটা কথা হলো, ভারত যদি আধুনিক দেশ হয়, তো ভারতের যারা শাসক গোষ্ঠী বা আরও নানা ধরনের যে পলিটিক্যাল পার্টি, তার মধ্যে এই মনোবৃত্তি কেন, মানে সাম্প্রদায়িক মনোবৃত্তি কেন?
আমাদের দেশের ইসলামিক দলগুলো দেখুন, সাম্প্রদায়িকতার কথা দুই একবার খুব খুব কিঞ্চিত এবং খুব ক্ষীণস্বরে কেউ বললেও সম্প্রীতির ফ্রেমের না, মধ্যেই আমাদের এমনকি সবাই ইসলামিক দলগুলোও কিন্তু সরাসরিভাবে ও হিন্দু ও খ্রিস্টান এই কথাগুলো বলে না, কিন্তু ওখানে প্রকাশ্যে এদেরকে উচ্ছেদ করতে হবে, এরা এই দেশের মানুষ এবং নয়, কোড আনকোড এরা- দেখে নেওয়া হবে, এই ধরনের দেখে কথা নেওয়া বলে। হবে, এরা বহিরাগত, ওদেরকে চলে যেতে হবে। আমাদেরকে বলছে আমরা ওই যে সেদিন যে কথা বলবো, আমরা লবণ ওদের হতে পারে, আইরিনটা আমাদের। তো এটা কারা বলছেন? আমি যদি বলতাম যে লেম্যান পলিটিশিয়ান, তা তো না। আপনার বিধানসভার বিরোধী দলের যিনি নেতা, শুভেন্দু অধিকারী নাকি, এবং তাদের যে একসময়ের যে পলিটিশিয়ানদের যে উচ্চতা, সেই উচ্চতা অনেক নিম্নগামী হয়েছে। এত তাদের আচরণে, কথাবার্তা এত সাংস্কৃতিক ঘাটতি, যেটা বিশ্বাস করা যায় না। যেটা মহাত্মা গান্ধীর দেশ, এটা মতিলাল নেহরুর দেশ, জওহরলাল নেহরুর দেশ, এটা মৌলানা মোহাম্মদ আলীর দেশ, এটা শওকত আলীর দেশ, এটা সরোজিনী নাইডুর দেশ, এটা নেতাজি সুভাষ বোসের দেশ। সেই দেশ তো মনে হয় না। যখন শুভেন্দুদের তার মানে প্রশ্ন, বক্তব্য ভারত এখন শুনি, কাদের দেশ? তখন মনে হচ্ছে যে জাস্ট বস্তির ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। জি, অপর রাজনৈতিক দল বা নেতাদের বিরুদ্ধে তারা যে ভাষা ব্যবহার করছে, জি। এত স্ট্যান্ডার্ড তাদের কমে গেছে, এটা আর ভাষায় প্রকাশ করা যায় না। রুহুল কবির ভাই, এটাই হলো শেষ। সবচাইতে, এটাই হলো মানে এক ধরনের বড় অধঃপতন ভারতের রাজনীতি দেখছি। জি। আর তারা যেটার কথা বলছেন, ওরা তো দেশটাকে যদি তারা একটা হিন্দুত্ববাদী দেশ বানাতে চান, তাদের যে এত মানে স্বনামধন্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন নিয়ে আপনার নানা ধরনের আছে, মানে কি বলে সুনাম আছে, সব কিছু আছে, কিন্তু তারা তো এটা মানতে চাচ্ছে না। তাদের আপনার বিজেপিরও অনেক নেতা বলছে যে এটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, এটাকে বানাতে হবে। এবং মহাত্মা গান্ধীকে যেদিন হত্যা করা হয়, সেই দিনটা তারা মুক্তির দিন হিসেবে তারা রুহুল কবির ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মন্তব্যটি পালন এখনই করবে। শুনছি না, একটু পরেই আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনবো। তার আগে শফিকুল আলম ভাই, আপনার কাছে আসতে চাই। এই প্রসঙ্গটি আলোচনা আছে নিশ্চয়ই, এই বিষয়ে আপনিও একাধিকবার কথা বলেছেন, আজকে একটু আলোচনার সূত্র ধরে শুনতে চাই। ট্রাম্প 20 তারিখে শপথ নেবেন, 20শে জানুয়ারি নেবেন, তার সাথে ভারত কি বাংলাদেশকে ট্রাম্পের ভয় দেখাচ্ছে? না না, ট্রাম্পের ভয় দেখাবে কেন? আর ট্রাম্প তো ধরেন আমেরিকা ফার্স্ট একটা প্রেসিডেন্ট, ট্রাম্প খুব ইনসুলার ফরেন পলিসি তার জন্য। ট্রাম্পের যদি আগের হিস্ট্রি দেখেন, ট্রাম্প 1-0-তে আপনি দেখবেন যে ট্রাম্প ভেরি মাচ তার বর্ডার নিয়ে চিন্তিত, তার এখানে কারা আসছে সেগুলো নিয়ে চিন্তিত, এবং খুব বড় যে ফরেন পলিসি সে করেছে তা না। খালি যেটা করেছিল যে ইরানের সাথে যেটা ওবামা একটা চুক্তি করেছিলেন নিউক্লিয়ার ডিলের জন্য, সেটাকে সে স্ক্র্যাপ করেছিল। এর বাইরে খুব কি বড় আর ইসরায়েল নিয়ে তার কিছু কাজ ছিল, এর বাইরে তো মানে ওই যে আব্রাহাম অ্যাকর্ড সেটা উনি ব্যাক করেছিলেন, এছাড়া তো তেমন কিছু নাই। আর ট্রাম্প সত্যিকার অর্থে আসলে, বরং আমরা ভাবছি যে ট্রাম্প আসলে আমাদের একটা ইকোনমিক বেনিফিট হবে খুব বড় রকমের। কিভাবে? সেটা হচ্ছে যে ট্রাম্প এসে কিন্তু অলরেডি জানাচ্ছেন যে চায়নার উপরে, চায়নার যে প্রোডাক্টের উপরে 60-70% করে ট্যারিফ ইম্পোজ করবেন। জি। তোর ফলে যেটা হচ্ছে যে চায়নার যেগুলো লো কস্ট প্রোডাক্ট, যেটার জন্য ক্যাপিটাল ইন্টেন্সিভ না, লেবার ইন্টেন্সিভ যেগুলো লাগে, যেখানে প্রচুর লেবার লাগে, সেগুলো চায়না আসলে তখন আমেরিকায় এক্সপোর্ট করা খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হবে যে চায়নায় যারা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করছিল, তারা তখন অন্য কোথায় যেতে পারে সেটার জন্য ম্যানুফ্যাকচারিং বেস, সেখানে আমাদের একটা সুযোগ তৈরি হবে। আমাদের সুযোগ হবে। কেন সুযোগ হবে? কারণ আমাদের অলরেডি ফ্যাক্টরিগুলোর এক্সেস ক্যাপাসিটি আছে। আপনি দেখবেন যে অনেক ফ্যাক্টরি 4 তলা পর্যন্ত কাজ হচ্ছে, বাকি 2 তলা পড়ে আছে, কাজই হচ্ছে না। তো এই আমরা আশা করছি যে যদি এই ধরনের কোনো গ্লোবাল একটা ট্রেডের যদি এরকম একটা ডিসরাপশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। এবং এই প্রসঙ্গে আমরা একদম আলোচনা আর শেষের দিকে, ট্রাম্পের উপরে যে জুজুর ভয়, যে ট্রাম্প যেই টুইটটা করছেন, সেটা হচ্ছে ক্যাম্পেইন ট্রেলে অনেক গ্রুপের থেকে সাপোর্ট আদায় করার জন্য অনেক ধরনের টুইট হয় যে আমি এই গ্রুপকে, ভোটিং স্ট্র্যাটেজি। আর যখন ট্রাম্প প্রেসিডেন্ট হবেন, তখন অবশ্যই সে বাংলাদেশের ব্যাপারে সে ইনফরমেশনগুলো তো আর তখন লবিজদেরকে থেকে নেবেন না, তখন উনি ইনফরমেশনগুলো নেবেন তাদের যে ইউএস এম্বাসি ইন বাংলাদেশ তার থেকে। তো অবভিয়াসলি আমরা মনে করি কিন্তু একটা পারসেপশন বা একটা ধারণা আছে এরকম যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময়, বা কেউ কেউ বলেন যে এখনো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, কিন্তু এর বিপরীতটা করা সম্ভব হবে কিনা বা কতটা হবে যে বাংলাদেশের চোখ দিয়ে ভারতকে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? তার ফরেন পলিসি কি হবে সেটা আমার আসলে বলার তো কিছু নাই, বাট অবশ্যই সে একটা বড় দেশের সাথে তার যে সম্পর্কর যে গভীরতা, সেটা আমার সাথে নাও থাকতে পারে। বাট আমাদের যে আন্দোলন, আমাদের যে নতুন বাংলাদেশ, সে তাকে
ইউএস প্রেসিডেন্ট অবশ্যই সম্মানের চোখে দেখবেন, বিকজ আমাদের ট্রু গোলটা কি? আমাদের ট্রু গোল আর আমেরিকার ট্রু গোল এক। আমরা ডেমোক্রেসি চাচ্ছি, আমরা ডেমোক্রেসিতে ট্রানজিশন হচ্ছি। সেই জায়গাটায় তো আমেরিকার সাথে আমাদের এই জায়গাগুলো মিলে যায়, তার কালচারালি, তার ট্র্যাডিশন অনুযায়ী, তার যে একটা বড় 200-250 বছর যে ডেমোক্রেসি যে হিস্ট্রি আছে, তো সেই জায়গাতে তো আমেরিকা পুরো বিশ্বে কি প্রিচ করতে চায়? আমেরিকার রিলিজিয়ন হচ্ছে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি পুরো পৃথিবী থেকে প্রিচ করতে চায়। তো অবভিয়াসলি আমরা তো সেই গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে এক হয়ে যাবে, একসাথে কাজ করবে। একেবারে শেষ লাইনটি শুনবো আপনার কাছ থেকে, এরপর রুহুল কবির রিজভীর কাছ থেকে। না, আমরা আশা করছি যে ইন্ডিয়ার সাথেও আমাদের সম্পর্ক ভালো হবে, ট্রাম্পের সাথেও আমাদের সম্পর্ক ভালো হবে, এবং পৃথিবী, আমার মনে হয় যে পুরো পৃথিবীর মানুষ জানবে এটা একটা নতুন মর্যাদাপূর্ণ বাংলাদেশ, এবং তার সাথে তারা সেইভাবেই সম্পর্ক। শফিকুল আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। রুহুল কবির রিজভী, আপনার কাছে দুটি প্রশ্ন আমার। সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্কের যে নিত্য নতুন যে বক্তব্য বা অবস্থাগুলো দেখছি, এটি একটি প্রসঙ্গ, আর ট্রাম্পের প্রসঙ্গ, এই দুই প্রসঙ্গ এনে ভারত বাংলাদেশকে কিভাবে দেখছে সেটি নিয়েও আলোচনা আছে। আপনি কিভাবে পর্যালোচনা করবেন? দেখুন, আমাদের তো একটা ফরেন পলিসি ছিল এবং সেই ফরেন পলিসিটা বাস্তবায়নও হয়েছিল। সেটা হচ্ছে সার্কের মধ্যে দিয়ে একটা রিজিওনাল মানে কোঅপারেশন এখানে তৈরি হবে, এবং এটা বেশ এগিয়েও গিয়েছিল। আমরা মনে করি যে কথাটা এখানে শফিক ভাইও বলেছেন, যে আঞ্চলিক সহযোগিতা এটা বৃদ্ধি করতে হবে। সেখানে ভারত একটি বড় প্রতিবেশী, সে তার সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কটা বজায় রাখবে। কিন্তু এখানে যদি বিগ ব্রাদার সুলভ, বড় ভাই সুলভ যদি কোনো সম্পর্ক, দাদাগিরি চলবে না। হ্যাঁ, দাদাগিরির যদি এখানে কোনো বিষয় থাকে, তখন সেটা তো কোনো দেশই মেনে নেবে না। এমনকি ছোট দেশ নেপাল এবং ইয়েতে ইন টার্মস অফ মানে আর কি ল্যান্ড, নেপালও খুব বড় দেশ না, বা শ্রীলঙ্কা বড় দেশ না কম্পেয়ার টু ইন্ডিয়া। তো তারা কিন্তু কেউ মেনে নেয়নি সে বিষয়টা, এবং এটা সবচাইতে বড় ব্যর্থতা। মানে ফরেন পলিসি যারা নির্ধারণ করেন, যে ইয়েকে সেন্টার করে, ইন্ডিয়াকে সেন্টার করে, যে সারাউন্ডিং কান্ট্রিজগুলো একটার সাথেও তাদের ওই রকম ভালো সম্পর্ক ভালো নয়, তবে এটা আবার ডেটোরেটও করে যায় না। সেই ক্ষেত্রে আঞ্চলিক কোঅপারেশন, সহযোগিতা এটা থাকতে হবে, এবং এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে ভারতকে। তারা যদি ধর্মের দৃষ্টিতে যদি সব কিছু দেখে, তাহলে এটা ভারতের জন্য কল্যাণ। একেবারে শেষ মন্তব্যের রিজভী ভাই, 2-1 লাইনে শুনবো, ভারত কি উদার হতে পারবে কিনা? সেটা হচ্ছে তাদের ইয়ের বিষয়। কী বলে, আমি মনে করি যে সেটা একটা গণতান্ত্রিক দেশ, স্বাধীনতার পর থেকে তাদের গণতন্ত্রের চর্চা হয়ে এসছে। ডেমোক্রেসির চর্চা থাকলে পরে সেখানে ধর্মনিরপেক্ষ এবং সেকুলারিজমের ডেভেলপ করে, কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি সেটার একটু অধঃপতন ঘটেছে। তারপরেও আমরা মনে করি যে সেখানে এখনও একটা স্ট্রং মিডিল ক্লাস যেহেতু গড়ে উঠেছে, সেই জায়গায় আমার মনে হয় বেশি অধঃপতনের দিকে তারা যাবে না, আবার তারা জেগে উঠবে, এবং সত্যিকার অর্থেই এই 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 সাউথ এশিয়ায়, এই 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 দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ এশিয়ায় আমার মনে হয় শান্তি সহাবস্থান গড়ে তোলা সম্ভব হবে, সেক্ষেত্রে যদি ভারত একটু আন্তরিক হয়। এটাই কি শেষ লাইন, নাকি শেষ লাইন হিসাবে কিছু যোগ করবেন? শেষ লাইনে যে ট্রাম্পের কথা বলেছেন, আমি ওনার সাথে আমিও এই ব্যাপারে একমত, যে যেটি হলো যে আমেরিকার একটা ফরেন পলিসি মোটামুটি একটা সেট পলিসি থাকে, সেখান থেকে যে খুব একটা তারা শিফট করে, যে দলই আসুক না কেন, আমরা বরাবরই সেটা আমরা দেখেছি, যে কথাটা বলে যে তারা ডেমোক্রেসিকে বড় করে দেখে। আর আমাদের 15-16 বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেই সংগ্রামকে একেবারে অবহেলা করবে এটা মনে হয় না। সেটি মনে হয় না। মানে ডেমোক্রেসিতে ব্যক্তিত্ব সবসময় ম্যাটার করে না, ব্যক্তির সাথে ব্যক্তির যে টিম সেটা ম্যাটার করে। সেখানে কংগ্রেস আছে, সেখানে জুডিশিয়ারি আছে, সব মিলেই তো গভর্নমেন্ট, এবং অপোজিশনও গভর্নমেন্টের একটা বড় পার্ট। তো সবার চিন্তাধারা নিয়েই তাদের ফরেন পলিসি রচিত হয়, ফর্মুলেট হয়। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে অর্জন গণতন্ত্রের জন্য, এই যে আত্মহুতি ছোট বাচ্চা থেকে শুরু করে, সেটি নিশ্চয়ই সকল মহলে গুরুত্ব পাবে, সকল মহলে সেটি গুরুত্ব পাবে। আমাদের এই গণতন্ত্রের যে চেতনা এবং গণতন্ত্রের চূড়ান্ত গণতন্ত্রের পক্ষে যে হেঁটে যাওয়া, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। অসংখ্য ধন্যবাদ রুহুল কবির রিজভী এবং শফিকুল আলম, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।